Hello and welcome to Talanta Biology class. আমার নাম শ্রেষ্ঠা ঘোষ and আজকে ফার্স্ট বায়োলজি ক্লাসে আমরা যে টপিকটা স্টাডি করব দ্যাট ইজ সেল সাইকেল অ্যান্ড ইটস রেগুলেশন। ফার্স্টেই যখন আমরা সেল সাইকেল কথাটা বলি উই রেফার টু সামথিং গোয়িং অন ইনসাইড আ সেল। অ্যান্ড যখন সাইকেল কথাটা বায়োলজিতে বা সায়েন্সে আমরা ইউজ করি আমরা ইউজুয়ালি সেই সমস্ত ফেনোমেননের কথা বলি যেখানে একটার পর একটা ঘটনা সিকোয়েন্সিয়ালি হতে থাকে এবং যে লাস্ট ঘটনাটা ঘটে দ্যাট রিভার্টস ব্যাক টু দ্য ফার্স্ট ওয়ান, উইচ মিনস যে দেয়ার ইজ নট আ স্পেসিফিক এন্ড টু দিস ফেনোমেনন। সিমিলারলি যখন আমরা সেল সাইকেলের কথা বলবো পর পর সেলটা নিজের বার্থ থেকে নিজের জন্ম থেকে শুরু করে একটার পর একটা ইভেন্টের থ্রু দিয়ে গিয়ে ফাইনালি ডিভাইড করে দুটো সেল তৈরি করবে এবং যে নতুন সেলটা তৈরি হবে সেটা ওয়ান্স অ্যাগেন এই সাইকেলটা শুরু করবে। সো দিস ইজ হোয়াট সেল সাইকেল মিনস ইন ভেরি ইজি টার্মস। এবার যদি আমাদের স্পেসিফিক একটা ডেফিনেশন দরকার হয় সেল সাইকেলের তাহলে we would say it is a series of events that generally occur starting from the birth of a cell till its division into two daughter cells. This is the actual definition of cell cycle. এবার যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সেল সাইকেলে এতগুলো ইভেন্টস ঠিক কতটা টাইম ধরে হয়। সেল সাইকেলের ডিউরেশন জেনারেলি অর্গানিজম স্পেসিফিক। একটা বড় অর্গানিজমের একরকম সেল সাইকেল কমপ্লিট করতে টাইম লাগে, একটা ছোট অর্গানিজমের একরকম লাগে, বাট ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য বডি সাইজ। হিউম্যান বিংসের ক্ষেত্রে সেল সাইকেল পুরো সেল সাইকেলটা কমপ্লিট করতে 24 আওয়ার্স লাগে, উইচ মিনস যে প্রত্যেক দিন আমাদের বডিতে আমাদের সেলগুলো একটা করে সেল সাইকেল কমপ্লিট করে। সেখানেই ইস্টের ক্ষেত্রে এই ঘটনাটা কমপ্লিট হয়ে যায় জাস্ট 90 মিনিটসে। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে কতটা ভেরিয়েশন একটা দুটো অর্গানিজমের মধ্যে ইন টার্মস অফ দ্য ডিউরেশন অফ দ্য সেল সাইকেল। তো এটা গেল ডিউরেশন। এবার আমরা যদি একদম মেকানিজমে ঢুকি সেল সাইকেলের তাহলে প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট ঘটনা সেল সাইকেলে ঘটে। একটা ফার্স্ট হচ্ছে দ্য ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড সেকেন্ড ঘটনাটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল ডিভিশন অফ দ্য সেল। এই দুটো ঘটনা ঘটার জন্যই অ্যাকচুয়ালি সেল সাইকেলটা হয়। তো এই ডিএনএ রেপ্লিকেশন ঘটনাটার ওপর ডিপেন্ড করে সেল সাইকেলকে ডিভাইড করা হয় কিছু পার্টিকুলার ফেজেসে, আবার এই ডিভিশনের ওপর ডিপেন্ড করে সেল সাইকেলকে ভাগ করা হয় কিছু পার্টিকুলার ফেজেসে। তাহলে প্রথমেই যদি আমরা ফেজেসগুলো ডিসকাস করতে শুরু করি ডিপেন্ডিং অন দ্য ডিভিশন অফ দ্য সেল, তাহলে সেল সাইকেলকে দুটো ফেজে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে দ্য ইন্টারফেজ অ্যান্ড দ্য সেকেন্ড ইজ দ্য এম ফেজ। এবার যখনই আমরা কোনো পার্টিকুলার ফেজ পড়বো সেল সাইকেলে বা যখনই বায়োলজিতে জেনারেলি আমরা কিছু পড়ি উই নিড টু স্টাডি দ্য টপিক আন্ডার টু পার্টিকুলার সাবটপিক্স। একটা হচ্ছে দ্য নেমিং which is very important. It helps us to remember যে actually what we are studying, and secondly হচ্ছে certain characters. This helps a lot. আমরা নেমিংটা জেনে গেলে অ্যাকচুয়ালি বুঝতে পেরে যাব যে আচ্ছা আমরা এই টপিকটা জানছি বা এই টপিকের মধ্যে অ্যাকচুয়ালি কী কী আছে বা হোয়াট অ্যাকচুয়ালি কনসার্নস দিস টপিক। অ্যান্ড ক্যারেক্টার্স হচ্ছে একটা টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সেই টপিকটাকে ডিফাইন করার জন্য ডিসক্রাইব করার জন্য ক্যারেক্টার্স খুব ইম্পর্টেন্ট। তো আমরাও যখন সেল সাইকেল পড়বো তার প্রত্যেকটা ফেজের আলাদা করে নামগুলো কেন হচ্ছে, ক্যারেক্টার কেন হচ্ছে, এই ক্যারেক্টার্স সেগুলো আমরা জানব। ফার্স্টেই আমরা যেটা বলেছিলাম যে দুটো ইম্পর্টেন্ট ঘটনা সেল সাইকেলে ঘটছে, একটা ডিভিশন একটা ইন্টারফেজ। ডিভিশন ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটছে এই এম ফেজটার মধ্যে। তাহলে এবার এই এম ফেজের নামটা এরকম কেন? This M stands for mitosis, the kind of division that occurs in somatic cells.
মাইটোসিস আকার করে বলে এই ফেজটার নাম এম ফেজ। তাহলে এবার ইন্টারফেজের নামটা এটা কেন? না, যখন একটা সেল ডিভাইড করছে, এই ডিভিশন ফেজটার পরে একটা ফেজ অফ রেস্ট চলছে, সেই রেস্টের ফেজের পরে আবার একটা কনজিকিউটিভ ডিভিশন হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি একটা সেলের জীবনে দুটো ডিভিশন, দুটো কনজিকিউটিভ ডিভিশনের মধ্যে একটা রেস্টের ফেজ পড়ছে। এই যে ইন্টার টার্মটা, এই ইন্টার টার্মটা মানে হচ্ছে ইন বিটুইন। তাহলে যেহেতু দিস ফেজ লাইজ ইন বিটুইন টু ডিভিশন ফেজেস, সেই জন্য এটাকে বলা হয় ইন্টারফেজ। এবার আমরা যখন ডিটেলস এই পার্টিকুলার টপিকটা স্টাডি করব ইন্টারফেজ, তখন আমাদের এই ইনফরমেশনটা খুব কাজে লাগবে। সো এবার তাহলে ঢুকে পড়া যাক এই ইন্টারফেজের মধ্যে। ফার্স্ট অফ অল, দুজন সায়েন্টিস্ট হাওয়ার্ড অ্যান্ড প্লেক, এনারা দুজনে ইন্টারফেজটাকে আবার তিনটে ফেজে ক্যাটাগরাইজ করেছিলেন। কিসের ওপর ডিপেন্ড করে? একটা আমি বলেছিলাম যে ইম্পর্টেন্ট ইভেন্ট ডিভিশন, তাহলে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমাদের বাকি থাকছে দ্যাট ইজ ডিএনএ রেপ্লিকেশন। তো এই ডিএনএ রেপ্লিকেশনের ওপর ডিপেন্ড করে ইন্টারফেজকে ভাগ করা হয়েছিল তিনটে ফেজে, G1, GS অ্যান্ড দ্য G2 ফেজ। তো যেমন ডিভিশনটা হচ্ছে এম ফেজে, তেমনই ডিএনএ রেপ্লিকেশনটাও হয় একটা পার্টিকুলার ফেজে, সেটা হচ্ছে এই এস ফেজটা। তাহলে এই G1 অ্যান্ড G2টা কি? G1 ফেজটা আর G2 ফেজটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্যাপ ফেজেস। দিস G স্ট্যান্ডস ফর গ্যাপ। গ্যাপ মানে কি? গ্যাপ মানে হচ্ছে অ্যান ইন্টারভেল। তাহলে দুটো ঘটনার মধ্যে যে ইন্টারভেলটা, সেটাকেই আমরা গ্যাপ বলবো। তাহলে কি দুটো ঘটনা এই ক্ষেত্রে? না, ফার্স্ট ঘটনাটা হচ্ছে ডিভিশন। আমি ধরে নিচ্ছি ডিভিশন থেকে আমার সেল সাইকেল শুরু হচ্ছে, কারণ যেহেতু এটা একটা সাইক্লিক ফেনোমেনন, দেয়ার ইজ নট আ পার্টিকুলার স্টার্ট পয়েন্ট অ্যান্ড নট আ পার্টিকুলার এন্ড পয়েন্ট। তো আমি ধরে নিচ্ছি ডিভিশন থেকে আমার সেল সাইকেল স্টার্ট হচ্ছে। ডিভিশনের পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে রেপ্লিকেশন। তারপরে আবার যে ঘটনাটা ঘটবে দ্যাট ইজ মাই ডিভিশন। তাহলে এই সাইকেলটা চলতে থাকছে। তাহলে উই গেট টু কনজিকিউটিভ গ্যাপস হিয়ার। একটা হচ্ছে ডিভিশন আর রেপ্লিকেশনের মধ্যে ফার্স্ট যে গ্যাপটা, সেকেন্ড হচ্ছে আবার রেপ্লিকেশন আর ডিভিশনের মধ্যে সেকেন্ড যে গ্যাপটা। তাহলে এই ফার্স্ট গ্যাপটাকে বলা হচ্ছে G1 ফেজ অর ফার্স্ট গ্যাপ ফেজ, আর এই সেকেন্ড গ্যাপটাকে বলা হচ্ছে G2 ফেজ বা সেকেন্ড গ্যাপ ফেজ। তাহলে হোয়াট ডাজ দিস S স্ট্যান্ড ফর ইন S ফেজ? সিম্পলি যেহেতু এখানে ডিএনএ, নতুন ডিএনএ সিনথেসিস হচ্ছে, দিস স্ট্যান্ডস ফর সিনথেসিস, দ্য সিনথেসিস ফেজ। ঠিক আছে, আই থিঙ্ক আই মেড মাই সেলফ প্রিটি ক্লিয়ার হিয়ার। তো এইগুলো হচ্ছে আমার নেমিংয়ের ঘটনা, কিভাবে আমরা প্রত্যেকটা ফেজকে নাম দিচ্ছি, কেন নামগুলো পার্টিকুলারলি দিচ্ছি। এবার আমাদেরকে ঢুকতে হবে একদম মেইন স্ট্রিম মেকানিজমে, যে কি অ্যাকচুয়াল ঘটনাগুলো ঘটছে। তার আগে যদি আমরা একটা ডিপিকশন দিই সেল সাইকেলের, যখন আমরা কাউকে বোঝাই বা পড়াশোনা করি বা কোথাও আঁকি সেল সাইকেল ডিপিক্ট করার জন্য আমাদের একটা পার্টিকুলার ফিগার লাগে। দিস ইজ দ্যাট ফিগার, একটা গোল। সেই গোলটার এইরকম একটা পার্ট, এটা হচ্ছে আমার এম ফেজটা, বাকিটা এন্টায়ারলি হচ্ছে আমার ইন্টারফেজ। সেখানে ধরো এটা G1, এটা S এন্ড এটা আমার G2। এবার এটা আমি কেন করলাম যে এম ফেজকে এইটুকুনি জায়গা দিলাম, বাকিটা পুরোটা আমি ইন্টারফেজে দিয়ে দিলাম? কারণ যে 24 আওয়ার্স আমরা বলেছিলাম একটা সেল সাইকেল কমপ্লিট করতে লাগে ইন কেস অফ হিউম্যানস, তার 95% টাইম স্পেন্ড হচ্ছে এই ইন্টারফেজে, দিস ফেজ অফ গ্রোথ অ্যান্ড রেস্টিং। বাকি যে টাইমটা বাঁচছে
দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ডিভিশন ফেজ, দ্য এম ফেজ। তাহলে 24 আওয়ার্সের হিসেবটা মেলাতে গেলে ইন্টারফেজে 23 আওয়ার্স লাগছে, আর বাকি থাকছে যে 1 ঘন্টাটা, সেটা হচ্ছে আমার এম ফেজ। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডিউরেশনের হিসেবটা। আর যখন আমরা দেখাই, ডিপেক্ট করি সেল সাইকেল, তখন আমরা এইভাবে ডিপেক্ট করি। তো নাও উই গেট ইনটু দ্য অ্যাকচুয়াল ইভেন্টস, what actually occurs in each phase, starting from the interphase. ইন্টারফেজে যদি আমাকে অ্যাকচুয়াল কেউ বুকিশ ডেফিনেশন চায়, তাহলে ইন্টারফেজ ইজ আ ফেজ অফ রেস্ট অ্যান্ড গ্রোথ, ঠিক আছে? অ্যান্ড এবার ইন্টারফেজের মধ্যে যদি আমাকে ঢুকতে হয় প্রত্যেকটা ফেজে আলাদা করে, তাহলে প্রথমেই এসে যাচ্ছে আমার G1 বা ফার্স্ট গ্যাপ ফেজ। কী কী ঘটনা এখানে ঘটে আমরা কোনো কিছু মুখস্থ করব না, আমরা এমনভাবে পড়ব যাতে আমাদের অ্যাকচুয়াল আইডিয়াটা থেকে আমাদের প্রত্যেকটা জিনিস মাথায় এসে যায়। G1 ফেজটা আমার কোন ফেজটার আগে? এস ফেজ। এস ফেজে আমার কি ঘটনা ঘটছে? ডিএনএ রেপ্লিকেশন। তাহলে আমি বলতে পারি যে G1 ফেজটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার প্রিপারেটরি ফেজ, দ্য ফেজ দ্যাট প্রিপেয়ার্স মাই সেলফ ফর ডিএনএ রেপ্লিকেশন। তাহলে আমার G1 ফেজে যে ঘটনাগুলো ঘটবে, দ্যাট উড ইন্টার্ন লিড টু দ্য ডিএনএ রেপ্লিকেশন। তো সেই জন্য প্রথম যে ঘটনাটা ঘটে G1 ফেজে, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। এবার এই প্রোটিনগুলো কি প্রোটিন? যে প্রোটিনগুলো আমার ডিএনএ রেপ্লিকেশনে লাগবে। আমরা জানি যে যখন একটা ডিএনএ রেপ্লিকেট করে, তখন ডিএনএর আনওয়াইন্ডিংয়ের জন্য একটা প্রোটিন লাগে। সেই আনওয়াইন্ডিংটা যাতে সুপার কয়েল না করে, তার জন্য একটা প্রোটিন লাগে। আমার ডিএনএর অ্যাকচুয়াল সিনথেসিসের জন্য এক ধরনের প্রোটিন লাগে। আমার ডিএনএটাকে আবার রিওয়াইন্ডিংয়ের জন্য একরকম প্রোটিন লাগে। তাহলে দ্য এন্টায়ার প্রসেস রিকোয়ার্স আ লার্জ নাম্বার অফ প্রোটিনস। এই প্রোটিনগুলো সব সিনথেসাইজ হচ্ছে আমার এই ফেজে। ওকে, তাহলে এটা গেল ফার্স্ট ঘটনা। সেকেন্ড ঘটনা কি? প্রোটিনের সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে আরএনএ। এই আরএনএটাও সিনথেসিস হয় এই ফেজে, ঠিক আছে? আরএনএ আমাদের প্রচুর কাজে লাগে। অ্যাকচুয়াল প্রোটিন সিনথেসিসটার জন্য আমাদের এমআরএনএ লাগছে। আমাদের প্রোটিনটা ট্রান্সলেশনের সময় আমাদের টিআরএনএ লাগছে, আমাদের আরআরএনএ লাগে। এই সমস্ত আরএনএগুলো এই পার্টিকুলার ফেজটাতে তৈরি হচ্ছে। থার্ড, আমার সেল যখন ডিভাইড করবে, আমার ইনিশিয়াল পেরেন্ট সেলে যে পরিমাণ অর্গানেলস, ঠিক সেই পরিমাণ অর্গানেলসে যদি আমি ডিভাইড করি এম ফেজে গিয়ে, তাহলে সেক্ষেত্রে আমার কোনো একটা সেল, দুটো ডটার সেলের মধ্যে কোনো একটা সেল ইজ গোয়িং টু সাফার ফ্রম দ্য শর্ট অফ সার্টেন অর্গানেলস। আমার সেলে যদি 10টা মাইটোকন্ড্রিয়া থাকে, তার মধ্যে যদি একটাতে চলে যায় ধরো 6টা, আর একটা আমার পেলো 4টে, তাহলে দিস সেল ইজ গোয়িং টু সাফার ফ্রম আ টাইনি বিট অফ লস অফ মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা হতে দেওয়া যাবে না। সেই জন্যে এই পার্টিকুলার ফেজটাতে অর্গানেল সিনথেসিসও হয়। প্রত্যেকটা অর্গানেলের সিনথেসিসে আলাদা আলাদা মেকানিজম আছে। সেই মেকানিজমে অর্গানেলগুলো সিনথেসিস হয়, যাতে এই 10টা মাইটোকন্ড্রিয়া নিয়ে কাউকে মারপিট না করতে হয়, যাতে প্রত্যেকটা সেল নিজের ঠিক যতটা পরিমাণে মাইটোকন্ড্রিয়া দরকার বা যতটা পরিমাণে বাকি অর্গানেলস দরকার সেগুলো পায়। শুধু তাই না, এই যে আমার প্রোটিন সিনথেসিস হচ্ছে এত, এই প্রোটিন সিনথেসিস হওয়ার জন্য আমার অনেকগুলো অর্গানেলস লাগে, আমার ইআর লাগে, আমার গলগি লাগে। এই অর্গানেলগুলো আমার দরকার যখন র্যাপিড প্রোটিন সিনথেসিস হচ্ছে। রাইবোজোমস দরকার। তাহলে এই অর্গানেলগুলো সব এই পার্টিকুলার ফেজটাতে সিনথেসিস হয়। ওকে, তাহলে এইটা গেল আমার G1 ফেজের গল্প। তাহলে এবার আমরা চলে আসবো ডাইরেক্ট এস ফেজে। এস ফেজে প্রথমেই আমরা বলেছি যে চিফ ঘটনাটা ঘটে, দ্যাট ইজ ডিএনএ রেপ্লিকেশন। এবার শুধু রেপ্লিকেশন হয়েই তো পুরো গল্পটা শেষ হয়ে যাবে না। রেপ্লিকেশনের জন্য প্রোটিনস আমি অলরেডি তৈরি করে রেখেছি, কিন্তু তার পাশাপাশি আরেকটা যেটা জিনিস লাগবে রেপ্লিকেশনে, প্রোটিনই অফকোর্স, কিন্তু which is synthesized in this phase, সেটা হচ্ছে
হিস্টোনস, দ্য হিস্টোন প্রোটিনস। কী কাজে লাগে? ডিএনএ প্যাকেজিংয়ে। আমার ডিএনএটাকে তো আমি যেটা নতুন তৈরি হচ্ছে সেটাকে তো রিবন ফর্মে জাস্ট ফেলে রেখে দিতে পারবো না। দ্যাট ডিএনএ হ্যাজ টু বি প্যাকেজড। প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব অ্যারেঞ্জমেন্ট হয়, একটা অ্যালাইনমেন্ট হয়। তো আমাকে এখানেও ডিএনএটাকে একটা পার্টিকুলার প্যাকেজিংয়ে রাখতে হবে, যাতে পরে সেল ডিভিশনের সময় আমার এই হিস্টোন প্রোটিনসগুলো ফার্দার প্যাকেজিংয়ে, ফার্দার মডিফিকেশনে হেল্প করে ডিএনএ স্ট্রাকচারের। 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা। তাহলে 3 নম্বর ঘটনাটা কি? আমরা যখন ডিভিশন পড়ব ডিটেলসে, তখন আমরা দেখতে পাবো যে একটা পার্টিকুলার অর্গানেল আছে, যে অর্গানেলটা আমাদের ডিভিশনে খুব হেল্প করে অ্যানিমাল সেলসের ক্ষেত্রে, দ্য সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম যে অর্গানেলটা, সেটার এখানে ডুপ্লিকেশন হয়, কারণ ডিভিশনের ঘটনাটা ঘটার জন্য আই নিড 2 সেন্ট্রোজোমস, একটা সেন্ট্রোজোমে হবে না। তো সেই জন্য এখানে সেন্ট্রোজোম ডুপ্লিকেশন হয়। সো দিজ আর সাম অফ দ্য ইভেন্টস দ্যাট টেক প্লেস ডিউরিং দ্য এস ফেজ। এবার এখানে একটা ট্রিকি সিচুয়েশন অ্যারাইজ করে। আমি জানি আমার ডিপ্লয়েড সেলের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n। ধরা যাক আমার সেলটার, ডিপ্লয়েড সেলটার ডিএনএ কন্টেন্ট হচ্ছে 2c। এটা ডিএনএ, এটা ক্রোমোজোম। জানি জিনিসটা আইরনিক্যাল, বিকজ আমি ক্রোমোজোম নাম্বারটাকে সি না লিখে ক্রোমোজোম নাম্বারটাকে এন অ্যান্ড ডিএনএটাকে সি লিখলাম, বাট দ্যাটস দ্য ওয়ে দিস ওয়ার্কস। তো কি ঘটনাটা ঘটছে? এস ফেজে যখন ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, তখন 2c বিকামস 4c, ডাবল হয়ে যাচ্ছে। বাট এই ক্রোমোজোম নাম্বারটাকে আমি চেঞ্জ করতে পারবো না। এই ক্রোমোজোম নাম্বারটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার ডিভিশনে প্রবলেম হবে। আমাকে সেলটাকে ডিপ্লয়েড অবস্থাতেই রাখতে হবে। তাহলে আমার 2n রিমেন্স 2n, ইট ডাজ নট বিকাম 4n হিয়ার। ঠিক আছে? এবং এইটাকে কনজার্ভ করার জন্যই, এই 2nটাকে 2n রাখার জন্যই আমাদের অ্যাকচুয়াল ডিএনএ প্যাকেজিংটা দরকার পড়ে। ডিএনএটাকে এমনভাবে প্যাকেজ করা হয় যাতে ক্রোমোজোমটার নাম্বারটা ফিক্সড থাকে, ইট ডাজ নট চেঞ্জ। ঠিক আছে? উই নিড টু কিপ দিস ইন মাইন্ড, বিকজ এই পার্টিকুলার এরিয়াটা যে কোনো কম্পারেটিভ পরীক্ষার জন্য খুব ফেভারিট, জাস্ট দ্য হট ফেভারিট টপিক। ওকে, সো মুভিং অন। এবার আমরা ভাবতেই পারি যে সব ঘটনাই তো ঘটে গেল, তাহলে হোয়াট রিমেইনস ফর G2 ফেজ? তাহলে এবার আবার আমাদেরকে লজিক্যালি চিন্তা করতে হবে। G1 ফেজটা যেমন প্রিপারেটরি ফেজ হচ্ছে ফর দ্য রেপ্লিকেশন অফ ডিএনএ, তেমন G2 পর G2 হ্যাজ টু বি আ প্রিপারেটরি ফেজ ফর সামথিং। তাহলে G2 পরে ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে ডিভিশন। তাহলে G2 ইজ দ্য প্রিপারেটরি ফেজ ফর সেল ডিভিশন। কিভাবে? এই ফেজেও প্রোটিন সিনথেসিস হয়, কিন্তু আনলাইক G1 ফেজ, এই প্রোটিনসগুলো ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে না, রাদার এই প্রোটিনসগুলো হেল্প করে আমাদের সেল ডিভিশনে। কিভাবে? আমরা জানি যে যখন আমাদের সেল ডিভাইড করে, আমি অ্যানিমাল সেলের ক্ষেত্রেই বলছি আবার, তখন আমাদের স্পিন্ডল ফাইবার্স দরকার পড়ে, যে স্পিন্ডল ফাইবার্সগুলো অ্যাকচুয়ালি আমার ক্রোমোজোমগুলোর মুভমেন্টে হেল্প করে। তাহলে এই যে স্পিন্ডল ফাইবারগুলো, এগুলো অ্যাকচুয়ালি কি? ফাইবারগুলো কি দিয়ে তৈরি হবে? অফকোর্স প্রোটিনস দিয়ে তৈরি হবে। তো এই প্রোটিনসগুলো তৈরি হচ্ছে আমার G2 ফেজে। ফর এক্সাম্পল টিউবিউলিন, এই টিউবিউলিন প্রোটিনটা এখানে তৈরি হয়, যে টিউবিউলিনটা এই স্পিন্ডল ফাইবারগুলো তৈরি করতে আমাকে অ্যাকচুয়ালি হেল্প করছে। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন G2 ফেজ। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের G2, G1, S ফেজ, তিনটে মানে গোটা ইন্টারফেজে কী কী ঘটনা ঘটছে সেগুলো দেখে ফেললাম। কামিং অন টু M ফেজ। যদিও M ফেজটা জাস্ট 1 ঘন্টা সময় ধরে চলে, তবুও এই পার্টিকুলার ফেজটা একটা ভীষণ এলাবোরেট ফেজ। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডিভিশন ফেজ। নর্মালি আমরা সোম্যাটিক সেলসের ক্ষেত্রে যদি কনসিডার করি, তাহলে দিস M phase exhibits the mitotic cell division, এবং এই মাইটোসিসটা ইজ
আ ভেরি এলাবোরেট টপিক। তাহলে আমার মনে হয় যে আমি যদি এই পার্টিকুলার টপিকটাকে সেল সাইকেল অ্যান্ড ইটস রেগুলেশনের সঙ্গে ঢোকাই তাহলে দ্যাট উড বি অ্যান ইনজাস্টিস। তাহলে আমরা একটা এন্টায়ার ভিডিও মাইটোসিসকে ডেডিকেট করব ফর লেটার টাইম। এখনকার জন্য যেটা আমরা জেনে রাখবো সেটা হচ্ছে মাইটোসিস ইনভলভস টু ফেজেস। একটা হচ্ছে দ্য ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে দ্য সাইটোকাইনেসিস। কি এই দুটো ঘটনা? ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে ক্যারিওকাইনেসিস ইজ অ্যাকচুয়ালি দ্য নিউক্লিয়ার ডিভিশন, যেখানে নিউক্লিয়াসটা ডিভাইড করছে। অ্যান্ড হোয়াট ইজ সাইটোকাইনেসিস দেন? সাইটো কথাটার মানে হচ্ছে সেল, তাহলে দ্য অ্যাকচুয়াল সেল ডিভিশন, দ্য ডিভিশন অফ দ্য সাইটোপ্লাজম, দ্য ডিভিশন অফ দ্য সেল মেমব্রেন, এই ঘটনা ঘটে হচ্ছে সাইটোকাইনেসিসে। এবং মাইটোসিসটা এতটাই এলাবোরেট একটা প্রসেস যে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসেই আমরা জাস্ট থেমে যেতে পারবো না। ক্যারিওকাইনেসিসের মধ্যে আবার 4টে ফেজ হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড দ্য টেলোফেজ। তাহলে অ্যাজ আই জাস্ট সেড, আমরা একটা এন্টায়ার ভিডিও মাইটোসিসকে ডেডিকেট করব অ্যাট আ লেটার টাইম, নট নাও। এখন আমাদের যে জিনিসটায় কনসেন্ট্রেট করা দরকার, দ্যাট ইজ সেল সাইকেল রেগুলেশন। নাও হোয়াট ইজ দ্যাট? এটা আমরা একটু এক্সাম্পল দিয়ে পড়ব। ধরা যাক একটা খুব ইম্পর্টেন্ট রোড আছে আমাদের সিটিতে, একটা সার্কুলার রোড। আমরা দেখি জেনারেলি অনেক জায়গাতে এরকম সার্কুলার রোডস হয়, যেগুলোকে নামই দিয়ে দেওয়া হয় সার্কুলার রোড। ফর এক্সাম্পল কলকাতায় বালিগঞ্জ সার্কুলার রোড, গোল পার্কে একটা এরকম গোল রাস্তা আছে। তাছাড়াও অনেক ইম্পর্টেন্ট হাইওয়েজ অ্যান্ড অল, সেখানে সমস্ত গোল গোল রাস্তা দেখা যায়। তাহলে এবার আমরা অ্যাজিউম করে নিচ্ছি একটা গাড়ি এই রোডের ওপর। দিস কার ইজ ফুল অফ কার্গো অ্যান্ড দিস কার ইজ ফুল অফ এক্সপ্লোসিভ কার্গো, মানে বম্বস, যে কোনো সময় ডেটোনেট করতে পারে। তা আমি কি করলাম, এই গাড়িটাকে নর্মালি চলতে দিলাম, তুমি চলো, যেরকম খুশি যাও। একটা পয়েন্টেও আসবে যেখানে ও কি করবে, ধরা পড়ে যাওয়ার ভয় বা যে কারণেই হোক, অন্য কোনো একটা গাড়িতে নিজের এই এক্সপ্লোসিভ কার্গোগুলোকে পাচার করে দেবে। আই নো আ কার ডাজন্ট লুক লাইক দিস, ওকে। সো যাই হোক, তো এই গাড়িটায় ও নিজের কিছু এক্সপ্লোসিভ কার্গো দিয়ে দিল। এবার এই কারটা কি করবে, এ আবার অন্য কোনো একটা রাস্তায় ঢুকে পড়বে, একটা গোল রাস্তা, সেখানেও আমি ওকে আটকালাম না, ও চলতে থাকলো চলতে থাকলো। ও আবার একটা কোনো গাড়িতে ট্রান্সফার করে দিল নিজের এক্সপ্লোসিভ কার্গোটাকে। এবার কি হবে, যখন এই বম্বসগুলো ডেটোনেট করবে, ফাটবে, তখন একসঙ্গে এই সেল সাইকেলটাও যাবে, মানে ওকে দ্য রোড, এই রোডটাও ডিসরাপ্ট হবে, এই রোডটাও ডিসরাপ্ট হবে, অ্যান্ড যেখানে যেখানেও আরও কার্গো ডিস্ট্রিবিউট করে বেরিয়েছে সারা শহরে, সেই সমস্ত জায়গাও ডিসরাপ্ট হবে। ইন শর্ট, দ্য এন্টায়ার সিটি উইল বি ডিসরাপ্টেড। তাহলে এই জিনিসটাকেই যদি আমরা কম্পেয়ার করি আমাদের সেলুলার সিস্টেমের সাথে, let us consider this road as the actual cell cycle. This car is my cell, and এই যে কার্গোগুলো যেগুলো আমরা দেখছি, দ্য এক্সপ্লোসিভ কার্গো, এগুলো হচ্ছে আমার সেলের বিভিন্ন কম্পোনেন্টস, যেগুলো এক্সপ্লোসিভ কেন, বিকজ দে মাইট কন্টেন সাম হার্মফুল মিউটেশনস, সার্টেন চেঞ্জেস, যেগুলো ডিএনএ লেভেলেও হতে পারে বা প্রোটিন লেভেলেও হতে পারে, যেগুলো which are not normal, something which is abnormal, and যেগুলো লিথল আমাদের পক্ষে। তাহলে কি হচ্ছে, যদি আমি এই সেলটাকে আনওয়ারেন্টেড, আনরেগুলেটেড ভাবে চলতে দিই, তাহলে ও কি করবে, নিজের এই এক্সপ্লোসিভ কার্গো সেটাকে বিভিন্ন সেলে ট্রান্সমিট করে দিচ্ছে ডিভিশনের সময়, এবং সেই সেলগুলো বডির বিভিন্ন বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং যখন ক্ষতিটা হচ্ছে তখন কিন্তু শুধুমাত্র এই পার্টিকুলার জায়গায় ক্ষতিটা হচ্ছে না, ক্ষতিটা সব জায়গায় হচ্ছে। সেই জন্যে উই নিড রেগুলেশন। This is why the cell cycle feels the need
to regulate this automated phenomenon, which is not so automated actually. তাহলে কিভাবে হচ্ছে রেগুলেশন? আবার আমি রোডে ফিরে আসি। আমার রোডে আমরা কি করি? আমরা কোনো গাড়িকে এত ইম্পর্টেন্ট রোডে এমনি চলতে দিই না, আমরা বিভিন্ন জায়গায় চেক পোস্টস বসাই। চেক পোস্টস, এই চেক পোস্টে কি হয়? গভর্নমেন্ট অফিসিয়ালরা থাকে, পুলিশ অফিসাররা থাকে। তারা কি করে? এই যে এক্সপ্লোসিভস কন্টেনিং কার যেটা আসছে সেটাকে ঠিক করে চেক করে, তার কার্গোটা দেখে। যদি সেটা ওকে হয় তাহলে সেটাকেও যেতে দেবে, যদি সেটা নট ওকে হয় তাহলে সেটাকে তো যেতে দেওয়া যাবে না, তখন সেটাকে অন্য কোথাও পাঠিয়ে দেবে, জেলে নিয়ে চলে যাবে বা এক্সপ্লোসিভসগুলোকে ডিসপোজ করে দেবে, কিছু একটা করবে। লেটস সাফাইস আস টু সে ডিসপোজ করে দেবে। এই সেম ঘটনাটা ঘটছে সেল সাইকেলে, জাস্ট দ্য সিমিলার ফিনোমিনন। কি হচ্ছে? এই যে চেক পোস্ট, এই চেক পোস্টগুলোকে সেল সাইকেলে বলে চেক পয়েন্টস। এই চেক পয়েন্টে ঠিক এইভাবেই সেলগুলোকে চেক করা হয়, মনিটর করা হয় যে তার কার্গোটা, তার অর্গানেলসগুলো, তার মধ্যে যে ডিএনএটা আছে, তার মধ্যে যে প্রোটিনসগুলো আছে, সেগুলো পারফেক্ট কিনা, সেগুলো নর্মাল কিনা। যদি নর্মাল হয় তাহলে ইউ আর ফ্রি টু গো, আর যদি না নর্মাল হয় তাহলে দ্য সেল হ্যাজ টু ডাই অর ইট ক্যান গেট রিপেয়ার্ড। তাহলে এই পুলিশ অফিসারগুলো আবার কি? এই পুলিশ অফিসারগুলো অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটিনস, স্পেসিফিক প্রোটিনস, যারা এই মনিটরিংটা করে। এরকম দু রকম প্রোটিনস আছে আমাদের সেল সাইকেলে। এক দলকে বলা হয় সাইক্লিনস, আরেক দলকে বলা হয় সিডিকেস বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসেস। এরা অ্যাকচুয়ালি মনিটর করছে যে আমার সেলগুলো চেক পয়েন্টসগুলো ক্রস করবে কি করবে না। তাহলে এবার যদি আমরা অ্যাকচুয়াল এই গাড়ি, চেকপোস্ট এখান থেকে বেরিয়ে এসে সেল সাইকেলটাই দেখি, একটা ভদ্র সেল সাইকেল যদি আমরা আঁকি, প্রথমে যেটা আমি এঁকেছিলাম এম ফেজ, G1, G2, এই সরি S and my G2। তাহলে যে চেক পয়েন্টগুলো আমরা দেখলাম ওরকম তিনটে চেক পয়েন্টস আছে। একটা এইখানে দ্য G1S চেক পয়েন্ট, একটা এইখানে দ্য G2M চেক পয়েন্ট, আরেকটা এইখানে দ্য মেটাফেজ অ্যানাফেজ চেক পয়েন্ট বা দ্য মেটাফেজ অ্যানাফেজ ট্রানজিশন। এই G1S চেক পয়েন্টটাকে ইস্টের ক্ষেত্রে বলা হয় স্টার্ট বা এটাকে রেস্ট্রিকশন পয়েন্টও বলে। তাহলে যে সাইক্লিনস অ্যান্ড সিডিকেসগুলোর কথা আমি বলছি, এই প্রোটিনগুলোর কাজ হচ্ছে একসাথে কোঅপারেটেড ম্যানারে কাজ করে প্রত্যেকটা সেলকে এই চেক পয়েন্টগুলো ক্রস করানো, এই চেক পয়েন্টগুলোতে মনিটর করা যে আমার সেলগুলো ঠিকঠাক অবস্থায় আছে কিনা, এবং তারপর তাদেরকে পাঠিয়ে দেওয়া অন দেয়ার ওয়ে ইন দ্য সেল সাইকেল। এবং এই চেকিংগুলো কী ধরনের হয়? ফর এক্সাম্পল G1S এ যখন চেকিংটা হচ্ছে তখন চেকিংটা হবে যে আমার রেপ্লিকেশনের জন্য যে প্রোটিনসগুলো দরকার সেই প্রোটিনসগুলো আমার সেলের মধ্যে ঠিকঠাক আছে কিনা, আমার ডিএনএটা ঠিকঠাক আছে কিনা যেটা আমার রেপ্লিকেট হতে চলেছে। কারণ একটা অলরেডি মিউটেটেড ডিএনএ যদি রেপ্লিকেট হয় তাহলে আমার সেখান থেকে মিউটেশনটা অনেক বেশি ছড়াবে, সেটা চেক করা হয়। আমার দেখা হয় যে আমার অর্গানেলসগুলো ঠিকঠাক ডুপ্লিকেটেড হয়েছে কিনা, সিনথেসাইজড হয়েছে কিনা, আরএনএ সিনথেসিস হয়েছে কিনা, এই সমস্তগুলো। যখন G2M এ আসছি তখন কি চেকিং হবে? আমার আদৌ এস ফেজে ডিএনএটা রেপ্লিকেট ঠিক করে হয়েছে কিনা, আমার হিস্টোন প্রোটিন তৈরি হয়েছে কিনা, আমার সেন্ট্রোজোমটা ডুপ্লিকেট করেছে কিনা।
অ্যান্ড ফাইনালি যখন আমি মেটাফেজ অ্যানাফেজ ট্রানজিশনে আসছি তখন চেক করব যে আমার ক্রোমোজোমসগুলো আদৌ স্পিন্ডেল ফাইবারে অ্যাটাচড হয়েছে কিনা, নাকি কেউ এখনও স্পিন্ডেল ফাইবারে অ্যাটাচড হয়নি। যদি প্রত্যেকটা কন্ডিশন মিট করে তাহলে সেলটা চলবে সেল সাইকেলে, যদি মিট না করে তাহলে দ্য সেল হ্যাজ টু মিট ইটস এন্ড অর ইট ক্যান বি রিপেয়ার্ড ডিপেন্ডিং অন দ্য গ্র্যাভিটি অফ দ্য প্রবলেম। ওকে, তো এই হচ্ছে বেসিক মেশিনারিটা, সাইক্লিন, সিডিকেজ, স্টার্ট, রেস্ট্রিকশন পয়েন্ট, G2M, মেটাফেজ, অ্যানাফেজ। এই G2M এর একটা এখানে এই জিনিসটা আমাদের জেনে রাখা দরকার, যদিও ডিটেলসে এটা জানতে হবে না। এখানে একটা কমপ্লেক্স কাজ করে যেটাকে বলা হয় দ্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটা একটা প্রোটিন কমপ্লেক্স, মানে হচ্ছে অনেকগুলো প্রোটিন কনজাংশনে কাজ করছে। এই প্রোটিনগুলোরও সেম কাজ, দেখে যে সেলটা আদৌ ঠিকঠাক অবস্থায় আছে কিনা, কন্ডিশনসগুলো চেক করে সেলের মধ্যে। আরেকটা এরকমই কমপ্লেক্স এই মেটাফেজ অ্যানাফেজ ট্রানজিশনেও আছে, যেটাকে বলা হয় দি অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স। এটাও সেম কাজ, প্রোটিনগুলো সবাই মিলে একসাথে দেখে যে স্পেন্ডেল ফাইবারগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা, স্পেন্ডেল ফাইবারটা অ্যাটাচড হয়েছে কিনা ক্রোমোজোমসে, এই সমস্ত। আরেকটা জিনিস যেটা এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন চেকপোস্টের এক্সাম্পলটা কনসিডার করছিলাম, সমস্ত চেকপোস্টে তো আর একই পুলিশ অফিসার থাকে না। আমি আজকে একটা চেকপোস্টে আমার গাড়িটা যে পুলিশ অফিসারটাকে দেখলো, 10 কিলোমিটার দূরে যে চেকপোস্টটা, সেখানে নিশ্চয়ই আমি সেম পুলিশ অফিসারকে দেখবো না। সেম ঘটনা এখানেও ঘটে, প্রত্যেকটা ফেজে আমার আলাদা আলাদা পুলিশ অফিসার্স আছে, মানে সাইক্লিনস অ্যান্ড সিডিকেস। সেই পার্টিকুলার সাইক্লিন সিডিকেগুলো সেই ফেজগুলোতেই কাজ করে, তারপরে ওদের দরকার শেষ হয়ে গেলে ওরা ডিগ্রেড হয়ে যায়, আবার যখন দরকার পড়ে সেগুলো আবার নতুন করে সিনথেসাইজড হবে। তাহলে এখানে একটা জিনিস রিমেন্স এমপ্লয়েড, যেটা ধরে নেওয়া হয়, গ্রান্টেড নিয়ে নেওয়া হয় যে আমরা জানি, সেটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আর ডিএনএ রেপ্লিকেশন, এই তিনটে হচ্ছে একদম দ্য বাইবেল অফ দ্য সেল। এই তিনটে ঘটনার মধ্যে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এই দুটো ঘটনা কিন্তু গোটা সেল সাইকেল ধরেই চলছে, মানে গোটা ইন্টারফেস ধরে চলছে। ইনফ্যাক্ট এম ফেজে আমি এখন আসছি না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। গোটা ইন্টারফেস ধরেই কিন্তু ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন চলছে, কারণ আমরা বারবারই বলছি যে প্রত্যেকটা ফেজেই কিছু না কিছু প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন কিন্তু কখনো বন্ধ থাকে না। অন্যদিকে রেপ্লিকেশন কিন্তু শুধুমাত্র হচ্ছে এখানে। সো দিস হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড। যেখানে ম্যাক্সিমাম নাম্বারটা যায় কম্পারেটিভ এক্সামসে হোক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষায়, সেল সাইকেলের অ্যাকচুয়াল কোন ঘটনাটা কোথায় ঘটছে সেটা মানুষকে খুব কনফিউজ করে দেয়, প্রত্যেকে, ইভেন আমরাও কনফিউজ হয়ে যাই। এই কনফিউশনটা দূর করার একমাত্র উপায় হচ্ছে যখন আমরা বেসিক্সে পড়ছি তখন জিনিসটাকে আমাদেরকে এমনভাবে মনে রাখতে হবে যে we just don't mug up, we know actually why this thing happens here and why not in the next phase. সেইটা খুব ইম্পর্টেন্ট, দ্য রিজনিং। এই রিজনিংটা যদি আমরা একদম বেস লেভেলে জেনে যাই তাহলে কোনোদিন আমাদের এটা ভুল হবে না। ওকে, তাহলে এবার যে লাস্ট ঘটনাটা রেগুলেশন রিলেটেডই, সেটা কি না, সমস্ত ধরনের সেলস কিন্তু ইকুয়ালি ডিভাইড করে না। আমাদের বডিতে বেসিক্যালি সেলস যদি আমরা ডিভিশনের ওপর চিন্তা করে ক্যাটাগরাইজ করি তাহলে 3 ধরনের সেল হয়। একটা হচ্ছে দ্য অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস, একটা গ্রুপ হচ্ছে যারা টেম্পোরারিলি অ্যারেস্টেড, আরেকটা হচ্ছে যারা পার্মানেন্টলি অ্যারেস্টেড। এবার এরা কারা? অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস কোন সেলস? আমাদের হেয়ার,
আমাদের নেলস, আমাদের স্কিন, এগুলো হচ্ছে সব আমাদের অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস, সব সময় ডিভাইড করছে। আমাদের স্কিন কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে আবার কিছুদিন মধ্যেই আবার নতুন সেলস গ্রো করে হিল হয়ে যাচ্ছে জায়গাটা। তাহলে এগুলো হচ্ছে বডিতে অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস, কনস্ট্যান্টলি ডিভিশন করছে। টেম্পোরারিলি অ্যারেস্টেড কারা? লিভার সেলস বা আমাদের লিম্ফোসাইটস। এগুলো কি করছে? এগুলো কি সারা বছর সবসময় ডিভাইড করে? না, এগুলো একটা টেম্পোরারি অ্যারেস্ট ফেজে রয়েছে এবং এদের যখন নেসেসারি সিগন্যালটা এরা পাবে তখন এরা ডিভাইডটা করবে। অন্যদিকে দেয়ার আর সার্টেন সেলস উইচ আর পার্মানেন্টলি অ্যারেস্টেড, দে ডোন্ট ডিভাইড অ্যাট অল। একটা স্টেজ অবধি ওরা ডিভাইড করেছে কিন্তু তারপরে দে ডু নট ডিভাইড এনিমোর। কারা রয়েছে এর মধ্যে? দ্য হার্ট সেলস অ্যান্ড দ্য নিউরনস। এবারে অ্যারেস্ট মানে কি করেই বা একটা সেল অ্যারেস্ট হচ্ছে সেটা জানার জন্য আমাদের আবার একটা নতুন টার্ম পড়তে হবে, যেটাকে বলা হয় দ্য G0 ফেজ, বা এটাকে কোয়াইসেন্ট স্টেজও বলা হয়। এবার এইটা যদি আমার সেল সাইকেল হয়, এইটুকুটা ধরে নিচ্ছি আমি আমার জীবন। ধরা যেটা লিভার সেল, সেই লিভার সেলটা খুব সুন্দর নিজে গ্রো করতে করতে প্রোটিন তৈরি করতে করতে এখানে এলো। এবার লিভার সেলটা কি করতে পারে? ও এইখান থেকে একটা বাইপাস করে G0 ফেজে ঢুকে যেতে পারে। G0 ফেজ কিন্তু আমার কনভেনশনাল সেল সাইকেলের পার্ট নয়, কনভেনশনাল সেল সাইকেলের কোনো স্টেজ নয়ও। তাহলে এই G0 ফেজে আমার লিভার সেল ঢুকে গেল। এই ফেজে ঢুকে যাওয়া মানে আমার সেলের কোনো ডিভিশন হবে না, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আমার সমস্ত মেটাবলিজম আটকে গেছে। আমার ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সব চলছে লিভার সেলসের মধ্যে, খালি ডিভিশনটা হচ্ছে না। সো এই সেলগুলোকে আমরা বলছিলাম টেম্পোরারিলি অ্যারেস্টেড। তাহলে এরা নিশ্চয়ই কোনো একটা সময় আবার অ্যাক্টিভ সাইকেলে ঢুকবে। সেটা কি করে ঢুকবে? সেটা ঢুকবে একটা সিগন্যাল পাওয়ার পর। এই সিগন্যালগুলোকে বলা হয় মাইটোজেন্স। মাইটো অ্যাগেন মাইটোসিস, মাইটোসিস করতে হেল্প করছে সেই জন্য মাইটোজেন্স, অ্যাকচুয়ালি ডিভিশন করতে হেল্প করছে সেই জন্য মাইটোজেন্স। তাহলে এই মাইটোজেনের সিগন্যাল যখন আমার লিভার সেল পাবে বা আমার লিম্ফোসাইট পাবে, তখন সে আবার G1 ফেজে ঢুকে এসে G1S ক্রস করে গোটা সেল সাইকেলটাই আবার এক্সিবিট করবে। এটা হচ্ছে দরকারে, শুধুমাত্র দরকারে। এরা শুধু শুধু এনার্জি এক্সপেন্ডিচার করতে পছন্দ করে না। যেমন আমরা যদি ধরে নিই আমাদের লিম্ফোসাইটসগুলোর কথা, তাহলে সেই লিম্ফোসাইটগুলোও কিন্তু যখন আমাদের কোনো রকম ইনফেকশন হচ্ছে, কোনো প্যাথোজেনের এন্ট্রি হচ্ছে আমাদের বডিতে, তখনই কিন্তু তারা প্রলিফারেট করছে, তাছাড়া কিন্তু করছে না। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেন এই লিভার সেলগুলো টেম্পোরারিলি অ্যারেস্টেড বা লিম্ফোসাইটসগুলো টেম্পোরারিলি অ্যারেস্টেড, আর কীভাবে এই অ্যারেস্টটাকে আমরা রিভার্ট করতে পারি। অ্যান্ড এই মাইটোজেন্সের এক্সাম্পল কি হয়? এই মাইটোজেন্সের এক্সাম্পল হয় PDGF, তারপর আমাদের EGF গ্রোথ ফ্যাক্টরস, তারপর আমাদের অক্সিনস, জিবেরেলিনস আমাদের সেলের ক্ষেত্রে। তো এই সমস্ত জিনিসগুলো এক্সিস্ট করে, এগুলো হচ্ছে মাইটোজেন্স হিসেবে কাজ করে। তো এই হচ্ছে আমাদের টেম্পোরারিলি অ্যারেস্টেড সেলসের কথা। ওকে, সো 1 সেকেন্ড। এবার আমরা আসছি হচ্ছে আমাদের
পার্মানেন্টলি অ্যারেস্টেড সেলসগুলোর ব্যাপারে। এবার ওয়াই আর দি পার্মানেন্টলি অ্যারেস্টেড? না, তারা কি করছে, এই যে G0 ফেজটায়, এই G0 ফেজটায় ঢুকে আর বেরোচ্ছে না। তাতে যেরকম খুশি মাইটোজেন্সই আমি দিই না কেন, দে উড নেভার কাম আউট। কেন? কারণ তারা একটা লেভেল অব দি ডিফারেন্সিয়েটেড হয়ে গেছে, এরপরে আর ফার্দার ডিফারেন্সিয়েশন তাদের দরকার নেই। সেই জন্যে দে আর পার্মানেন্টলি অ্যারেস্টেড, G0তেই অ্যারেস্টেড, কিন্তু দে উড নেভার রিভার্ট ব্যাক টু G1। ঠিক আছে? তো দিজ আর দ্য টাইপস অফ cells in our body depending on the types of division. তাহলে এই হচ্ছে পুরো সেল সাইকেল রেগুলেশনের গল্প। আর একটা ছোট জিনিস যেটা আমাদেরকে এখানে জানতে হবে, সেটা হচ্ছে যে কখন সেল সাইকেল অ্যাকচুয়ালি ট্রিগার্ড হবে। এর একটা থিওরি যে দুটো বেসিক ফ্যাক্টর অ্যাকচুয়ালি সেল সাইকেলকে ট্রিগার করে। এক নম্বর হচ্ছে দ্য সারফেস টু ভলিউম রেশিও। কেন সারফেস টু ভলিউম রেশিও? এই সারফেস টু ভলিউম রেশিওটা একটা সেলের ক্ষেত্রে সবসময় হাই হতে হয়। দ্য সারফেস এরিয়া হ্যাজ অলওয়েজ must be larger with respect to the volume. তাহলে যখনই আমার সেল গ্রো করছে তখনই তার একটা ভলিউমে ইনক্রিজ হচ্ছে, কিন্তু তার সারফেস এরিয়া সেই রেসপেক্টে বাড়ছে না। তাহলে এই ভলিউমে ইনক্রিজ হওয়া মানেই হচ্ছে আমার সারফেস টু ভলিউম রেশিওটা আস্তে আস্তে ডিক্রিজ করতে শুরু করবে। এই ডিক্রিজটা যখন হবে, দিস সার্ভস অ্যাজ দ্য ট্রিগার ফর দ্য সেল সাইকেল টু আকার। এইটা একটা কারণ। আর সেকেন্ডটা কি? দ্য ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স। আবার সেই ক্যারিও কথা, মানেই ইট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্য নিউক্লিয়াস, অ্যান্ড প্লাজমিক, again it has something to do with the plasma. তাহলে সেলের মধ্যে আমার ক্যারিও, নিউক্লিয়াস, অ্যান্ড প্লাজমা মানে আমাদের সাইটোপ্লাজম। তাহলে ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স অ্যাকচুয়ালি ইজ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ দ্য নিউক্লিয়াস টু দ্য ভলিউম অফ দ্য সাইটোপ্লাজম। এইটাকেও তো সবসময় একটা সেলের জন্য হাই হতে হয়। কেন? বিকজ আমার নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি ইজ দ্য কন্ট্রোল সেন্টার ফর দ্য এন্টায়ার সেল। কোনো সময় যদি সাইটোপ্লাজমের ভলিউমটা বেড়ে যায় with respect to the nucleus, সেক্ষেত্রে it becomes difficult for the nucleus to control the entire cell. সেই জন্যে আবার সিমিলারলি যখন সেল গ্রো করছে, ভলিউম বাড়ছে। ভলিউম কোথায় ভলিউম বাড়ছে? আমার সাইটোপ্লাজমের ভলিউম বাড়ছে, কারণ আমার অর্গানেলস, আমার প্রোটিনস যা তৈরি হচ্ছে সবই আমার সাইটোপ্লাজমে তৈরি হচ্ছে। তাহলে সেই জন্যে এই VN/VC রেশিওটা যেই মুহূর্তে ড্রপ করে, সঙ্গে সঙ্গে ইট সার্ভস অ্যাজ দ্য ট্রিগার। এই যে থিওরিটা, এই থিওরিটাকে অ্যাকচুয়ালি বলা হয় দ্য কার্ন প্লাজম থিওরি। আর এটা একজন সায়েন্টিস্ট প্রপোজ করেছিলেন, যার নাম হচ্ছে হার্ডউইগ। তাহলে দিস ইজ অল দ্যাট উই হ্যাড টু ডিসকাস রিগার্ডিং দ্য টপিক। তাহলে এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেগমেন্ট আমাদের ডিসকাশনে, সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স ডু উই expect from this part. একটু যদি প্রবলেমেটিক প্রশ্ন হয় তাহলে সবার আগে যে টপিকটা কনসার্ন করা হয় সেটা হচ্ছে দ্য ডিএনএ পার্ট। তাহলে প্রথম প্রশ্নটা যেটা আমরা কনসিডার করব সেটা হচ্ছে, ধরা যাক বলে দেওয়া হয়েছে আমাকে যে দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ in my cell is 2C. তাহলে what would be the amount, তাহলে when would be this amount result in 4C, মানে actually double হয়ে যাচ্ছে কখন এই অ্যামাউন্টটা, during which phase? চারটা অপশন দিয়ে দিল আমাকে। A দিল G0 and G1, B দিল আমাকে G1 and S, C দিল আমাকে only G2, D দিল আমাকে G2 and M। তো আমরা যেহেতু এখন বুঝছি, আমরা এলিমিনেশন সিস্টেমটা ইউজ করব।
তো এলিমিনেশন সিস্টেম মানে কি, we would consider each option and we would reason why this cannot be the answer. First of all হচ্ছে G0 and G1. G0 ফেজটা হচ্ছে একটা পার্টিকুলারলি অ্যারেস্টেড ফেজ, সেখানে আমার তো ডিএনএ এর অ্যামাউন্টটা ফোর্সি হওয়ার কোনো কারণ নেই, কোনো রেপ্লিকেশনই হচ্ছে না সেই সময়, বিকজ G0টা এস ফেজের আগে, আর আমরা জানি আমার ডিএনএ কন্টেন্টটা এস ফেজে রেপ্লিকেট করে, তাহলে G0 হচ্ছে না। G1ও হচ্ছে না, বিকজ ওটাও আমার এস ফেজের আগে, তাহলে ডিএনএ রেপ্লিকেশনের কোনো প্রশ্নই ওঠে না, তাহলে এটা হচ্ছে না। সেকেন্ড আমরা আসলে G1 অ্যান্ড এস ফেজে আমি জানি রেপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে, তো ওখানে আমার ডিএনএ ফোর্সি হতে পারে টুয়ার্ডস দ্য লেটেস্ট ফেজ। কিন্তু G1 এখানেও প্রবলেম ক্রিয়েট করছে, G1-এ কখনোই ফোর্সি হওয়া সম্ভব নয়, তাহলে দিস ইজ অলসো নট মাই আনসার। অনলি G2, হ্যাঁ G2তে হবে ফোর্সি, বিকজ ইট ইজ দ্য ফেজ জাস্ট আফটার মাই এস ফেজ, তাহলে এখানে অবশ্যই আমার ডিএনএটা ফোর্সি থাকবে। আর লাস্ট অপশন কি G2 অ্যান্ড M, এইটা একটু প্রবলেম ক্রিয়েট করছে। G2তে তো অবশ্যই আমার ডিএনএটা ফোর্সি থাকছে, এবং এম ফেজে যখন আমার সেল ঢুকছে তখনও ফোর্সি থাকছে, কিন্তু যে ব্যাপারটা আমাদের এখানে কনসিডার করতে হবে সেটা হচ্ছে এম ফেজে, থ্রু আউট দ্য এম ফেজ কিন্তু আমার ডিএনএর পরিমাণটা ফোর্সি থাকছে না। আমার সেলটা ডিভাইড করছে যখন, আমার নিউক্লিয়াস যখন ডিভাইড করে গেছে, তখন কিন্তু দ্য ডিএনএ গেটস সেপারেটেড ইন্টু দ্য টু সেলস। সেক্ষেত্রে কিন্তু সেখানে আমরা ডিএনএটাকে ফোর সি হিসেবে কনসিডার করতে পারি না, 2C হিসেবেই কিন্তু সেটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এম ফেজটা হবে না। দ্য কারেক্ট আনসার ইজ দেন অনলি G2। এটা গেল একরকম। সো দ্য সেকেন্ড কাইন্ড অফ প্রবলেম, আমাকে বলা আছে যে আ সেল হ্যাজ স্টলড রেপ্লিকেশন ফর্ক, মানে কোনো একটা কারণে আমার রেপ্লিকেশন ফর্কের মধ্যে কোনো একটা ডিসরাপশন হয়েছে, তাহলে which checkpoint would be predominantly activated? Options: option A G1S, option B G2M, option C M, and D both B and C. Again আমরা elimination method করব। G1S হতেই পারে না, বিকজ G1S চেক পয়েন্টটা আমার ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার আগে ক্রস করছে সেলটা, তাহলে আমার রেপ্লিকেশন ফর্ক খুললো কি ঠিক রকম রয়ে গেল কি নষ্ট হয়ে গেল, তাতে আমার G1S চেক পয়েন্টের কিচ্ছু এসে যায় না। সো দিস ইজ নট দ্য আনসার। G2M, অবশ্যই G2M আমার ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাওয়ার পরে, ইভেন G2M is the first checkpoint that my cell encounters once its DNA has been replicated, তাহলে G2M of course আনসার হতে পারে। Mটাও আমার রেপ্লিকেশনের পরে, কিন্তু এইখানে what we need to consider is the word predominantly, যে চেক পয়েন্টটা is the most crucial, যে চেক পয়েন্টটাকে অ্যাক্টিভেটেড হতেই হবে to arrest my cell if my replication fork is somehow stalled, তাহলে এইখানে the only answer that stands is this G2M. এম ফেজে আমার অ্যারেস্টটা তো হবে, ঠিক আছে হলো, কিন্তু এম ফেজ অবধি যদি আমার সেলটা একবার চলে আসে G2M ক্রস করে, তাহলে পার্ট অফ দ্য ড্যামেজ ইজ অলরেডি ডান, সেটা আমাকে করতে দেওয়া যাবে না। সো দ্য অনলি চেক পয়েন্ট দ্যাট হ্যাজ টু বি প্রিডমিনেন্টলি অ্যাক্টিভেটেড, ইট হ্যাজ টু বি অ্যাক্টিভেটেড, ইজ G2M। তাহলে এটা এক ধরনের অঙ্ক, মানে MCQ। And the last one for today, সেটা হচ্ছে which, এটা একটা theoretical question, pair of cells lack cell division. কোন পেয়ার অফ সেলসে সেল ডিভিশন হয় না? এটা আমি পড়ানোর সময় একবার বলেছিলাম, তাও উই নিড টু ডিসকাস দিস। একটা হচ্ছে
the skin epithelial cells and nephrons. B, nephrons and endothelial cells. C, our gut lining cells and neurons. And D, my neurons and heart cells. যদিও এই জিনিসটা আমি বলেছিলাম, তাও আমাদেরকে বুঝতে হবে এক্স্যাক্টলি কেন দিস ইজ দ্য আনসার, বিকজ ইন কেস উই ফরগেট, যদি আমরা ভুলে যাই যে মনে পড়ছে না, আমরা মাগ আপ করেছিলাম যে এটাতে সেল ডিভিশন হয় না, এবার আমরা ভুলে গেছি, তাহলে হাউ ডু উই রিজন? ফার্স্ট আমরা দেখব যে যেহেতু আমাকে পেয়ার অফ সেলস বলে দিয়েছে, তাহলে দুটো সেলকেই আমাকে ইকুয়ালি সেল ডিভিশন ল্যাক করতে হবে। তাহলে প্রথমে আমরা কনসিডার করছি অপশন এ, স্কিন এপিথেলিয়াল সেলস অ্যান্ড নেফ্রনস। স্কিন এপিথেলিয়াল সেল, স্কিন সেল যদি আমার সেল ডিভিশন না হতো, তাহলে আমার কোনোদিন কোনো রকম হার্ট, কোনো রকম ইনজুরি কোনোদিন হিল করতো না, ইম্পসিবল। নেফ্রনস অবভিয়াসলি নট, আমার ইউরিনারি সিস্টেমের ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রনস। নেফ্রনসে যদি আমার সেল ডিভিশন বন্ধ হয়ে যায়, তাহলে ইট উড বি ডিজাস্ট্রাস, তাহলে দিস ইজ নট দ্য আনসার। নেফ্রনস অ্যান্ড এন্ডোথেলিয়াল সেলস, অ্যাগেন নেফ্রনস হচ্ছে না, এন্ডোথেলিয়াল সেলস হবে না। কেন? এন্ডোথেলিয়াল সেলস হচ্ছে আমার ব্লাড ভেসেলের লাইনিং। আমার ব্লাড ভেসেলের লাইনিংয়ের সেলসগুলো যদি কোনো সময় ড্যামেজ হয়, সেখানে সঙ্গে সঙ্গে সেল ডিভিশন হয়ে নতুন সেলস তৈরি হয়। সেটা যদি না হতো, তাহলে আমাদের বডির মধ্যে কোনো অব্রেশন কোনোদিন হিল করতো না, তাহলে দিস ইজ নট দ্য আনসার আইদার। গাট লাইনিং সেলস আর নিউরনস। গাট লাইনিং সেল মানে হচ্ছে আমার ইনার গাট, মানে আমার স্টামাকের ইনার যে ওয়ালটা, সেখানে যে সেলগুলো লাইন করে রয়েছে, সেগুলোও কখনো সেল ডিভিশন ল্যাক করতে পারে না, সেগুলোও কনস্ট্যান্টলি ডিভাইড করছে। And here we have something interesting, the neurons. Neurons don't divide, they never divide. এবং এই নিউরনস ডিভাইড করে নাই বলেই এত নিউরনাল ডিজেনারেসির প্রবলেমস। ওকে, সো কিন্তু এই অপশনটা আমরা কনসিডার করতে পারছি না, বিকজ এখানে গাট লাইনিং সেলসটা রয়েছে। তাহলে বাঁচলো আমাদেরকে দ্য নিউরনস অ্যান্ড দ্য হার্ট সেলস। নিউরনস ডিভাইড করে না, হার্ট সেলসও ডিভাইড করে না। যদি হার্ট সেলস ডিভাইড করতো, তাহলে আমাদের হার্টের যে ফাংশনিংটা, সেই ফাংশনিংটা প্রবলেম হতো। হার্ট সেল সেই জন্য ডিভাইড করতে পারে না। সো দিস ইজ দি আনসার, অ্যান্ড দিস ওয়াজ অল দ্যাট উই নিডেড টু ডিসকাস টুডে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব lucidly explain করেছি সেল সাইকেলটা, বিকজ সেল সাইকেল is one of the fundamental things that we need to know in biology if we need to pursue this subject in future. And শুধু তাই নয়, the cell cycle is the basic of everything we do. তাহলে সেই জন্যে এই পার্টিকুলার টপিকটাকে আমাদেরকে এমনভাবে পড়তে হবে যাতে প্রত্যেকটা জিনিস কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে, বা কোথাও কোনো গণ্ডগোল যদি ঘটে, সেটা কেন গণ্ডগোলটা ঘটেছে বা কোথায় গণ্ডগোলটা ঘটেছে, সেটা যাতে আমরা বুঝতে পারি। এখন প্রেজেন্টলি যে সমস্ত রিসার্চেস, এই যে বিভিন্ন রকমের ওষুধ তৈরি হচ্ছে, ড্রাগ ডিসকভারি হচ্ছে, ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে, ইভেন কোভিডের ট্রিটমেন্ট হচ্ছে, এই সমস্ত ট্রিটমেন্ট, এগুলো সমস্ত কিন্তু সেল সাইকেল লেভেলেই হচ্ছে। এই সেল সাইকেল স্টাডিটা এই সমস্ত ফিল্ডে ইম্পর্টেন্ট, সেই জন্যে উই নিড টু নো দিস ওয়েল। আই থিঙ্ক আই মেড মাই সেলফ ক্লিয়ার, অ্যান্ড যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইশেস।